আসসালামু আলাইকুম। চেয়ার আপ প্রেজেন্টস চেয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। এর আগের একটা ভিডিওতে আমরা ব্রাজিলের রক্ষণভাগ এবং গোলকিপিং এ পরবর্তী সময় কারা কারা আসতে পারেন, নেতৃত্ব নিতে পারেন সে ব্যাপার নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওটাতে আমরা কয়েকজন মিডফিল্ডারকে নিয়ে কথা বলতে চাই, যে মিডফিল্ডাররা আগামী 2026 থেকে 30 পর্যন্ত ব্রাজিল দলে ইম্প্যাক্ট রাখতে পারেন, এখনই অনেকের নজরে আছেন, তাদেরকে নিয়ে কথা বলতে চাই। এক্ষেত্রে প্রথম যে নামটা চলে আসবে সেটা তো অবশ্যই ব্রুনো গিমারেজের নামটাই চলে আসবে। এই বিশ্বকাপে যদি ব্রাজিল আসলে পরবর্তী রাউন্ডগুলো পর্যন্ত যেত, আমরা যেরকম ভাবে রদ্রিকে দেখেছি গোল্ডেন বল পেতে, ব্রুনো গিমারেজও হয়তো বা গোল্ডেন বলের একটা কন্টেন্ডার হতে পারতেন যদি ব্রাজিল আসলে বিশ্বকাপটা জিততো। কারণ যেভাবে তিনি বক্স টু বক্স মিডফিল্ডে ডিফেন্সিভ সলিডিটিও দিয়েছেন এবং সেই সঙ্গে অফেন্সেও লাইন ব্রেকিং পাসগুলো দিয়েছেন। একটা পেনাল্টি মিস ছাড়া আপনি যদি ব্রুনো গিমারেজের পারফরমেন্স তুলনা করতে চান, তাহলে এই বিশ্বকাপে ব্রাজিলের সেরা পারফর্মারদের মধ্যে অন্যতম ছিলেন ব্রুনো গিমারেজ। হ্যাঁ, ভিনি জুনিয়রের জায়গাটা তো অবশ্যই তিনি তার জায়গায় পারফর্ম করেছেন, তবে মিডফিল্ডার জায়গাটা যদি আপনি চিন্তা করেন, এই বিশ্বকাপে যারাই পারফর্ম করেছেন ব্রুনো গিমারেজ তাদের মধ্যে অন্যতম ছিলেন। যদি ব্রাজিল ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত যেত, হয়তো বা তিনি অনেক বেশি মাত্রা হাইলাইটেড হতেন। সো তিনি আগামী বিশ্বকাপেও ব্রাজিলের দলে থাকবেন বলে আমাদের বিশ্বাসের জায়গা, এবং আরো অনেক বেশি মাত্রায় শানিত পরিশীলিত তিনি হবেন। ইভেন গ্যাব্রিয়েলের সঙ্গে ব্রুনো গিমারেজ ক্যাপ্টেন্সি নিয়েও একটা আমরা মধুর ব্যাটেল দেখতে পারি। আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন্সির কন্টেন্ডারে ব্রুনো গিমারেজ থাকবেন অন্য অনেকের মতো। এবারে আরেকজন প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, তিনি হচ্ছেন এডারসন। আমি নরওয়ে ম্যাচে এডারসনকে আসলে খুব বেশি এক্সপেক্ট করছিলাম ফার্স্ট হাফ থেকে। এটা আমার ব্যক্তিগত একটা চাওয়ার জায়গা ছিল। আমরা একটা ভিডিও অনফিল্ডার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম যে এডারসনকে নরওয়ের সঙ্গে ম্যাচে নামাতে পারেন কিনা। এবং এডারসনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জায়গাটা হচ্ছে, আপনি যদি গত সিরিয়াটা চিন্তা করে দেখেন, গত সিরিয়াতে সবচেয়ে বেশি ডিস্টেন্স কাভার করা প্লেয়ার ছিলেন এডারসন। এবং তার উল্লেখযোগ্য কয়েকটা পরিসংখ্যানের ক্ষেত্রে যদি আপনাদেরকে আমি দেই, তাহলে লং বল অ্যাকুরেসির জায়গাটা সর্বমোট সিরিয়াতে তিনি 80টা লং বল দিয়েছিলেন, 72% লং বলে অ্যাকুরেসি ছিল, চান্স ক্রিয়েট করেছিলেন 25টা, এবং ডুয়েল উইনের ক্ষেত্রে গত সিরিয়াতে তিনি একদম শীর্ষস্থানীয় জায়গাটাই ছিলেন। ইভেন আপনি যদি নিচের দিকের পাসের কথা বলেন, সেটাও কিন্তু তিনি শীর্ষ দিকেই ছিলেন। আপনি এডারসনের খেলাগুলোর ভিডিও যদি লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন যে একদম মিডফিল্ডের পজিশন থেকে সামনে আক্রমণের দিকের যে জায়গাটা, মানে ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গা থেকে সামনে আক্রমণ তৈরি করার যে জায়গাটা এবং ডিফেন্সিভ সলিডিটির জায়গাটাও, ট্যাকলিংটা খুব ভালো করতে পারেন। ফাউল করা ব্যতীত ট্যাকলিং করার যে জায়গাটা, সেই জায়গাটাও ডিফেন্সিভ সলিডিটি বা এই জায়গাটা তো তার বেশ ভালো নাম ডাক রয়েছে। এবং এই সিজনেও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার ডিল নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। আই ডোন্ট নো, আই এম নট শিওর যে সেটা আসলে এখন কি অবস্থায় আছে এই ভিডিওটা করা পর্যন্ত। তবে হি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স যারা আসলে ব্রাজিলের এই টিমটার মিডফিল্ডের নেতৃত্ব নেয়ার এক ধরনের সক্ষমতার জায়গা আছে। এবার আরেকজন প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, যিনি আসলে বেশ ভালো ইম্প্যাক্ট রাখতে পারেন আগামী সময়গুলোতে। তিনি হচ্ছেন আন্দ্রে সান্টোস। আন্দ্রে সান্টোস ম্যানচেস্টার ইউনাইটেড তার প্রতি আগ্রহ দেখিয়েছে এই সিজনে। বক্স টু বক্স মিডফিল্ডার, তার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে তিনি আক্রমণ ভাগে বল যোগান দিতে পারেন এবং সেই সঙ্গে ডিফেন্সিভ সলিডিটির জায়গাটাও বেশ ভালো রয়েছে। জায়গা কাভার করতে পারেন অনেক, অ্যাঙ্করিং এর পাশাপাশি বল কানেক্টিভিটির জায়গাটা বেশ ভালো, এবং ভার্টিক্যাল বল প্রোগ্রেশনের জায়গাটাও তার বেশ ভালো রয়েছে। একটা খুব উল্লেখযোগ্য জায়গা বলবো, সেটা হচ্ছে লেট রান নেওয়ার ক্ষমতাটা। ডিফেন্সিভ মিডফিল্ডার বা মিডফিল্ডার এই পজিশনটাতে খেললেও তার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অপোনেন্টের বক্সে লেট রান নেয়ার এবিলিটির জায়গাটা। বক্সে যেতে পারেন, অপোনেন্টের বক্সে তিনি লেট রানটা খুব ভালো মতো রাখতে পারেন, এবং তার সতীর্থদের জন্য বেশ ভালো লাইন ব্রেকিং পাসও তিনি দিতে পারেন। এবং সেই সঙ্গে ওই যে ডিফেন্সের জায়গাটা কন্ট্রিবিউট করার জায়গাটাও যদি বলি, সেখানেও কিন্তু বেশ ভালো রয়েছে। সো ব্রাজিলে কিন্তু মিডফিল্ডে বেশ ভালো নাম আসছে সামনে, যেগুলোর দিকে আপনি নজর রাখতে পারেন। ইভেন আন্দ্রে সান্তোসের কথা যদি আমি সর্বশেষ বলি, তাহলে ব্রাজিল আন্ডার 20 এবং আন্ডার 23 দুটা টিমকেও ক্যাপ্টেন্সি করানোর রেকর্ডটা রয়েছে, নেতৃত্ব নেয়ার জায়গাটা তার মধ্যে রয়েছে। সো তিনি সেই জায়গাটা অনেক বেশি মাত্রায় মানে ম্যাচুরিটির লেভেলের জায়গাটা যদি আপনি চিন্তা করেন, তার মধ্যে ওই ক্যাপাসিটির জায়গাটা রয়েছে। এবারে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে চাই, তার নাম হচ্ছে ওয়াও গোমেজ। এবং গোমেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জায়গাটা হচ্ছে, তিনি উলভারহ্যাম্পটনের হয়ে খেলেন। হি ইজ দ্য ডেস্ট্রয়ার, দ্য ট্যাকলার, দ্য বল উইনার। তিনি বল উইন করতে পছন্দ করেন এবং তাকে অনেকাংশে তার টিমের ইঞ্জিন রুম বলা হয়, কারণ পুরো 90 মিনিটস ব্যাপী হাই প্রেসিং খুব ভালো করতে পারেন। 1 ভার্সেস 1 ফাউল না করে তিনি ট্যাকেল করতে পারেন এবং বল ডিস্ট্রিবিউশনের জায়গাটাও বেশ ভালো। ক্যাসেমিরোর পরবর্তী পর্যায়ে যদি আপনি ওই পার্টিকুলার পজিশনটা চিন্তা করেন, গোমেজকে নিয়েও আপনি আশাবাদী হতে পারেন। তার অন্যতম বড় কারণ,
বল উইন করার ক্যাপাসিটির জায়গাটা বা বল উইন করতে পারেন যেভাবে, আপনি যদি আবারও একটু কিছু ভিডিও লক্ষ্য করে দেখেন যে তিনি ডিফেন্সিভ সলিডিটির জায়গাটাতে যেভাবে তিনি আসলে বল উইন করেছেন বা বল উইন করেন, এই জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্লেয়ারের নাম বলবো গ্যাব্রিয়েল সারা, 27 বছর বয়স, গালাতাসারায়ে তিনি খেলে থাকেন। তবে তার মধ্যে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা আছে, সেটা হচ্ছে তিনি ভার্সেটাইল প্লে মেকার। তিনি সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন, আবার ডিফেন্সিভ মিডফিল্ডেও তিনি খেলতে পারেন। তার মধ্যে এই ভার্সেটালিটিটা রয়েছে এবং বা পায়ে খেলে থাকেন। লাইন ব্রেকিং পাসগুলো তিনি খুব ভালো মতো দেন, তার মধ্যে সেই এবিলিটির জায়গাটা আছে। সেট পিসে খুব ভালো, লং রেঞ্জের শট খুব ভালো নিতে পারেন, এটা একটা বিষয়। তবে তার ক্ষেত্রে একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে রক্ষণাত্মক দুর্বলতার জায়গাটা। ডিফেন্সিভ সলিডিটি নিয়ে এর আগের প্লেয়ারদের ব্যাপারে যে কথা বলছিলাম, তার ক্ষেত্রে বলতে হবে যে রক্ষণাত্মক দুর্বলতার জায়গাটা তার মধ্যে রয়েছে এবং সেটা একটা ব্রাজিলের জন্য চিন্তার কারণ হতে পারে। এবারে আমি দুইজন প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই। নিউ রিফ্রেশিং টেস্টে চিয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চিয়ার আপ। এই দুইজন প্লেয়ারের মধ্যে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান জিনটা রয়েছে। আমি আসলে ব্রাজিলের ফুটবল বলতে যাদেরকে বুঝি বা ব্রাজিল বলতে যেটা বুঝি, সেটা আমি রোনাল্ডো, রোনালদিনিও, রিভালদো, ওই ক্যাটাগরির এই দুইজনের মধ্যে ওই জিনটা রয়েছে। এদের মধ্যে একজনের নামটা হচ্ছে ব্রেনো বিদন। ড্রিবলিংটা বেশ ভালো করেন এবং তাকে অনেকে ব্রাজিলিয়ান পেড্রি বলেন। ছোট ছোট পাসে বল ডিস্ট্রিবিউশন ক্ষমতাটা খুব ভালো, কিন্তু তার চাইতো আমার কাছে যে বিষয়টা উল্লেখযোগ্য লেগেছে সেটা হচ্ছে 1 ভার্সেস 1 ড্রিবলিং এর জায়গাটা। আপনি ভিডিও ফুটেজগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে আপনি বুঝতে পারবেন যে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারেন যে বল পাস করবেন নাকি তিনি ড্রিবলিং করবেন। ডিপ লাইন প্লে মেকিংটা খুব ভালো করেন, লং বলও দিতে পারেন, উইঙ্গারদের জন্য বল ডিস্ট্রিবিউশন করতে পারেন এবং ড্রিবলিং এবিলিটির জায়গাটাতে বডি ফেন্টিংটা বেশ ভালো। আমার কাছে মনে হয় যে হি ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার, সেন্ট্রাল মিডফিল্ড, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড, যে কোনো পজিশনে তিনি খেলতে পারবেন। এই পজিশনাল ভার্সেটিলিটির জায়গাটা তার খুব ভালো মতো আছে এবং ওই যেটা বলছিলাম না যে ব্রাজিলিয়ান জিন যেটা আমি মিস করি, যেহেতু এখন পর্যন্ত আসলে মানে ইউরোপের ওই যান্ত্রিক ফুটবলের মুখোমুখি তিনি হন নাই, করিন্থিয়াসে তিনি খেলেন, এখনো ব্রাজিলিয়ান জিনটা আছে বা ওই যে স্ট্রিট ফুটবলের যে জিনটার কথা আমি বলি, তার মধ্যে এখনো সেই জায়গাটা আছে। সো তিনি একটা সলিডিটি ব্রাজিলের মিডফিল্ডে দিতে পারেন। হি ইজ ওয়ান কাইন্ড অফ ওয়ান্ডার কিড ফর ব্রাজিল এবং এই প্লেয়ারটার দিকে হয়তো বা কার্লো আনচেলত্তি যদি চান যে ব্রাজিলিয়ান জিন সমৃদ্ধ প্লেয়ার, এই প্লেয়ারটার দিকে সামনে আগামী দিনগুলোতে আমরা নজর রাখতে পারি। এবার আরেকজন যে প্লেয়ারের কথা বলছিলাম তার ছবিটা আপনাদের সামনে চলে আসলো, তিনি হচ্ছেন গ্যাব্রিয়েল বোনটেম্পো। সান্তোজে তিনি খেলছেন। হি ইজ অলসো আ ভার্সেটাইল ইঞ্জিন। আমার মনে হয় যে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিড, যে কোনো জায়গাতে তিনি খেলতে পারেন, তার সেই এবিলিটির জায়গাটা আছে এবং তার ক্ষেত্রে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে ব্রাজিলিয়ান জিনটা তার মধ্যে রয়েছে। ছোট পাস এবং লে অফ, মানে তার খেলার একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে ওয়ান টাচ ফুটবল। ওয়ান টাচটা খুব ভালো মতো দিতে পারেন, মানে অনেকটা রোনালদিনিওর যে ওয়ান টাচ কাইন্ড অফ অ্যাট্রিবিউট আমরা দেখতাম বা দেখে আমরা অভ্যস্ত, ওই টাইপের ওয়ান টাচ ফুটবলটা তিনি খুব ভালো দিতে পারেন। ছোট ছোট পাসগুলো খুব ভালো করতে পারেন এবং যেটাকে আমরা বলি লে অফ, মানে পজিশন ছেড়ে দেওয়া, ডামি দেওয়া, ডেকয় রান নেওয়া, এই কাজগুলো তিনি খুব ভালো করতে পারেন। তার মধ্যে এই এবিলিটির জায়গাটা রয়েছে। ডিফেন্সিভ ট্র্যাক ব্যাকটাও খুব ভালো করতে পারেন, নিজের টিমের প্লেয়ারদেরকে কি পাসগুলো খুব সুন্দর করে দিতে পারেন, এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু তার মধ্যে রয়েছে। এবং এই যে দুজন প্লেয়ারের কথা আমি বললাম যে ব্রেনো বেদন এবং বোনটেম্পো, এই দুজন প্লেয়ারের মধ্যে আসলে ব্রাজিলিয়ান জিন কাইন্ড অফ ব্যাপারটা এখন পর্যন্ত রয়েছে। সো ব্রাজিলের মিডফিল্ডে সামনের দিনগুলোতে যদি ওইরকম ভাবে টেক কেয়ার করা যায়, আমার কাছে মনে হয় যে অনেক সম্ভাবনার জায়গা আছে। বাট ওই যে একটা জায়গাতে গিয়ে আসলে সত্যি কথা বলতে ব্রাজিলিয়ানরা গত 20 বছর ধরে ঠেকে যাচ্ছে, ব্রাজিলিয়ান জিনটার অভাব। কারণ সবাই ইউরোপিয়ান ফুটবলে এমন বেশি মাত্রায় ধাতস্থ, সবাই ইউরোপিয়ান রোবোটিক ফুটবলটাকে এত বেশি মাত্রায় নিজের মাঝে ক্যারি করে নিয়েছে, ব্রাজিলিয়ান জিনটা আসলে অনেকের মধ্যে পাওয়া যায় না। এই ভিডিওতে আমরা কয়েকজন মিডফিল্ডারকে নিয়ে কথা বললাম। হ্যাঁ, আরো মিডফিল্ডার্স আছে যারা হয়তো ব্রাজিলের সামনে আগামী দিনগুলোতে নেতৃত্ব দিতে পারে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে, আপনারাও কমেন্ট বক্সে কিছু প্লেয়ারের ব্যাপারে লিখে পাঠাতে পারেন, তাদের ব্যাপারে ডিপ ডাইভ অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে প্রোটোকল ওয়াইজ এর পরের ভিডিওটা আসলে ব্রাজিলের উইংয়ে কারা ভালো করতে পারেন বা ফরওয়ার্ড লাইনে কারা আছেন, কারা আগামীতে সম্ভাবনা তৈরি করতে পারেন, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব, যেটা আসলে মূলত ব্রাজিলের প্রাণ বা ব্রাজিলের নিউক্লিয়াস, যে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন, যেখানে ব্রাজিলিয়ান জিন বা ওই জেনেটিক্সটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সেই জায়গাটায়
কোন কোন প্লেয়াররা আছেন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।